একটা কথা বললেন যে মানে ইতিহাসের নজির দেখালেন যে স্বাধীন চেতা হতে গিয়ে মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রাণ মানে নিহত হবার খবর আপনি বলছিলেন। সম্প্রতি কর্নেল অলি আহমেদ, যিনি একসময় বিএনপি নেতা ছিলেন, এখন জামাতের জোটভুক্ত শরিক নেতা, তিনি বলছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন এবং তিনি বলছেন ঢাকার বাইরে যেন তিনি রাত্রি যাপন না করেন তেমন পরামর্শ দিচ্ছেন এবং বলছেন বিদেশি গুপ্তচররা বা বিদেশে টাকায় যারা চলছেন এরকম অনেক আছেন তার আশেপাশে, ফলে তার নিরাপত্তা সংকটের বিষয়টা তিনি উল্লেখ করছিলেন। আপনি কি মনে করেন কোনো বিদেশি অস্তিত্বের কারণে সংকটে বা নিরাপত্তা সংকটে আছে তারেক রহমান, যেটি একটু কর্নেল এইখানে অলি আহমেদ আমি বলছেন? সেটা মনে করি না। আমার আমার ব্যক্তিগত ধারণা যেটা, এটা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে। ধারণা তো 100% সঠিক বলা হুম। যাবে না। এইখানে ধরেন সাম্প্রতিককালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যে বিদেশ সফর, চায়না এবং মালয়েশিয়া সফর, এটা তো কিছুটা হলেও ভারতের অন্তর্জালার বিষয়। কিন্তু হুম। এখন ভারত তো এমনই একটি রাষ্ট্র যে তারা বাংলাদেশের দুই দিকেই স্বার্থ নিতে চায়। শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে পরিচালিত করে 15 বছর ভারত অনুশাসিত এক শাসক থাকলো। আবার শেখ হাসিনা যখন সমস্যায় পড়লেন, ওনাকে নিরাপদ সহকারে ভারতে নিয়ে যে স্থায়ী আশ্রয় দিলেন। আবার এখন শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয়ে রেখেই আবার বাংলাদেশের সাথে উনি আগের মতো সম্পর্ক রাখতে চান। তো আগের মতো সম্পর্ক তো আসলে হবে না বাংলাদেশের মানুষের সাথে। কারণ বাংলাদেশের মানুষ যে গুম খুন অপহরণের শিকার হয়েছে, এবং বাংলাদেশের একটা মানুষকে অপহরণ করে ভারতীয় সীমান্ত থেকে তাকে পাওয়া যায়, এটা তো মর্মান্তিক। এবং রাষ্ট্রীয় গণতান্ত্রিক রাষ্ট্র হলে ভারতের হুম। এটা নির্লজ্জ একটা আচরণ। তো এই নির্লজ্জ আচরণ, তারা তাদের স্বার্থ আবার এক ফোঁটা ছাড় দেয় না। এবং সকল রাজনৈতিক সংগঠন তাদের রাষ্ট্রীয় স্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারে খুবই কিন্তু ঐক্যমত। আপনি বিজেপি বলেন, কংগ্রেস বলেন, মমতা হুম। ব্যানার্জি বলেন, সবাই কিন্তু, সিপিএম যখন ছিল তখনও কিন্তু তাই। এখন এইখানে ভারতের যে পূর্বের ইতিহাস, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনকে কেন্দ্র করে এবং 30শে মে কে কেন্দ্র করে, এইটা আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যেয়ে ওনাকে কিন্তু শহীদ হতে হয়েছে। এবং অঙ্গরপোতা দহগ্রাম এগুলো নিয়ে কথা বলতে যেই কিন্তু ওনাকে শহীদ হতে হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসের চরম একটা সত্য কথা। তো এই চরম সত্য হুম। কথাটাকে সামনে মানে রেখে, ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডেও সেই দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র তখন সেটাও কিন্তু উঠে আসে, ফলে মানে হ্যাঁ আসে শেখ তো। মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরপরে কি মানে একই ধারাবাহিকতায় তারেক রহমানও সেই তালিকায় পড়ে যাচ্ছেন? তালিকা টালিকার ব্যাপার না। অলি আহমেদ কি সেন্সে কথা বলেছেন এটা উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমার মনে হয় যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন দিয়ে এরকম একটা রাষ্ট্রের জন্য একটা আত্ম উৎসর্গকৃত হুম। শহীদী পরিবার, আহ, সেই পরিবারের সন্তান বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, স্বাভাবিক কারণে সেই ব্যাপারে হয়তো উনি একটু জি। মানে সতর্ক করার কথা হয়তো উনি বলেছেন। জি। মূল অনেক ধন্যবাদ। ভাবার্থটা উনি ভালো বলতে পারবেন। তবে জি। ভারত তো প্রচন্ড অসন্তুষ্ট। হুম। এবং ভারত তারা সুসম্পর্ক, প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখার কোনো মানে আগায়ও আসতে চায় না, আবার দাদাগিরি মনোভাবটা পরিত্যাগও করতে পারে না। সমস্যাটা হচ্ছে এখানে। মানে আর এরকম কি আপনারা, বাংলাদেশের আপনি কি নাগরিক এরকম মনে আসলে করছেন যে এখন তারেক রহমানের ঝুঁকির কারণ ভারত হয়ে দাঁড়াচ্ছে? তারেক রহমান সাহেবের শুধু ঝুঁকির কারণ ভারত না, বাংলাদেশেরই তো ঝুঁকির কারণ হচ্ছে ভারত। বাংলাদেশের জিও পলিটিক্স এর জিও চতুর্দিকে যে ব্যাপারটা, এটা তো সবসময় আমরা ভারতীয় ঝুঁকিতেই তো আছি। এই যে পুশিন নিয়ে ধরেন কেমন করছে, হুম। তবে তাদের দেশের ইন্টারনাল ব্যাপার, মুসলিমদের অত্যাচার করা। হুম। কিন্তু বাংলাদেশের একটা হিন্দু যদি সম্প্রদায়ের মানুষ যদি আহ, সত্য কথা না বলে বলে যে আমাকে অত্যাচারিত করা হচ্ছে, দেখবেন সাথে সাথে মোদী সাহেবের ফোন চলে আসে। কিন্তু মুসলমানদেরকে এত নির্মম নিষ্ঠুর ভাবে অত্যাচার করা হচ্ছে পশ্চিমবঙ্গে বিশেষ করে, হুম। সেটা নিয়ে কিন্তু জি। তাপ উত্তাপ তাদের অনেক কিছু নাই। অনেক ধন্যবাদ আসিফ আশরাফ আপনি। মানে সত্য কথা না বলে যদি বলে, কিন্তু সত্য কথাও তো বলতে পারে। সত্য কথাও আসলে কি অত্যাচার হয় না আমাদের সংখ্যা লঘু জনগোষ্ঠীর উপরে? আর একটা বিষয় আপনি বলছিলেন, সেটাও একটু প্রশ্ন সংখ্যালঘুর রেখে যাই। উপরে শারমিন, আমি যেহেতু আইনজীবী, আমি যেটুকু দেখেছি অত্যাচারের বিষয়গুলা, এগুলো আসলে ওদের পৈতৃক সম্পত্তি নিয়েই ম্যাক্সিমামটা একটা একটা মানে বেনিয়া চক্র, হুম। একটা দালাল চক্র। এই সম্পত্তি দখল বেদখল ওই সেই মালদা মুর্শিদাবাদের পর্যন্ত যে,
SARS খতিয়ান দলিল এগুলো তুলে নিয়ে আসে তারা, নিয়ে এসে অল ওভার বাংলাদেশেই কিন্তু তারা এগুলো নিয়ে দখল বেদখল করতে যেয়ে তখন তারা কিন্তু নির্যাতন করে। আচ্ছা, ওইদিকে আজকে না যাই কথা বলতে, আপনি একটা কথাও বলছিলেন, আরেকটা কথা বলছেন যে তারা তাদের রাষ্ট্রীয় মানে ভারতীয়দের কথা বলছেন, সব দল রাষ্ট্রীয় স্বার্থে ঐক্যমত আছে, তারা একমত, কিন্তু বাংলাদেশে আসলে সেটা দেখা যায় কেন? এই প্রশ্নটা একটা খুব বড় প্রশ্ন, পরে কথা বলবো এটা নিয়ে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী যেই শঙ্কার কথা অলি আহমেদ বললেন, মানে কি বিশ্লেষণে তিনি বলেছেন, এইরকম কোনো আলোচনা কি হয়েছে বা আপনাদের জানা আছে যে আসলেই কি এটা কি একটা ধারণাগত কথা, নাকি এটা একটা সত্যি ফ্যাক্ট যে তারেক রহমান জীবন ঝুঁকিতে আছে বিদেশি গুপ্তচর বা বিদেশি শক্তির কারণে? দেখুন, এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনের ঝুঁকি ইস্যু নয়। বাংলাদেশের এই গত 54 বছরের ইতিহাস যদি একটু খেয়াল করে দেখি, আমরা বাংলাদেশের দুইজন সরকার প্রধান থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো, দেখেন, আহ, হত্যা। শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান তিনি তার আত্মরক্ষার জন্য রক্ষী বাহিনী করেছিলেন। তার নিজের আত্মরক্ষা, তার পারিপার্শ্বিকতা সব করার জন্য রক্ষী বাহিনী করেছিলেন। সেই রক্ষী বাহিনী থাকার পরেও তাকে কিন্তু হত্যার শিকার হতে হয়েছে। মাননীয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি তো আহ, আমি বলবো সেনা প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি এবং সেনা প্রধান, এই দুইটার যোগ্যতা, দুই পরিচয় এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদের ছিল। এই পরিচয়টা তার নিরাপত্তার দিক থেকে অনেক বেশি শক্ত মজবুত হওয়ার কথা। এরকম শক্ত বলয়ের মধ্যে থাকার পরেও তিনি কিন্তু হত্যার শিকার হয়েছেন। আমি এটার সাথে রিলেট করব হলো বিডিআর বিদ্রোহকে। দেখেন, বিডিআর বিদ্রোহতে আমরা বাংলাদেশের নয়, শুধু পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সেনা সদস্য একই দিনে, এত সিনিয়র সদস্যরা মৃত্যুবরণ করেছে, পৃথিবীর কোথাও একই দিনে এরকম ঘটনা নেই। বিডিআর বিদ্রোহতে কারা বাস্তবের কথা করলো, বলি। কিভাবে হলো এই ঘটনা ঘটলো, খেয়াল করে আপনি একটু চিন্তা করে দেখেছেন? তার মানে কি, আপনি দেশের অভ্যন্তরে এত বড় বড় দুর্ঘটনা ঘটানোর হিস্ট্রি বলে দেয় যে দেশের যে নিরাপত্তা বলয়, দেশের যেই নিরাপত্তা প্রস্তুতি, এটা যথেষ্ট ঘাটতি আছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শুধু মানে তারেক রহমান নয়, এটা বাংলাদেশের নিরাপত্তা প্রশ্ন। সেই নিরাপত্তার প্রশ্নে তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে, সাবেক মন্ত্রী হিসেবে, সাবেক সংসদ সদস্য হিসেবে, একজন সচেতন রাজনীতিবিদ হিসেবে, এই মুহূর্তে একজন সচেতন চিন্তাশীল মানুষ হিসেবে তিনি তার জায়গা থেকে এই কথাগুলো বলেছেন। তিনি তার আগে বা পরে যে কথাগুলো বলেছেন, সে কথাগুলোর সাথে এটা যদি রিলেট করা যায়, এটার সাথে মিলিয়ে বোঝা যায় যে বাংলাদেশে, আমি পাপিয়া আবার এই অংশটাকে এখানে যুক্ত করবো, সেটা হলো পারিপার্শ্বিক এখন যে কন্ডিশন, বিশেষ করে বাংলাদেশের সাথে চীনের একটা সম্পর্ক, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কের অবনতি, এই সব কিছুর সাথেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই ধরনের বড় মেসাকারগুলোর একটা সম্পর্ক আছে, যুগ যুগ ধরে ছিল। সুতরাং এটাকে যদি আপনি একসাথে করেন, তাহলে বোঝা যায় যে প্রস্তুতিটা আমাদের কেমন নিতে হবে। সেই প্রস্তুতির অংশ হিসেবে হয়তোবা তিনি সতর্ক করেছেন। একেবারে এরপরেও যদি উনি খোলাসা করে বলতেন, তাহলে আমাদের জন্য বোঝাটা সহজ হইতো। উনি মানে একেবারে খোলাসা করে তিনি বলতে পারবেন, আসলে তার কাছ থেকে বলা ছাড়া তো আসলে করা যায় না। তো আমি ওনার এটার সাথে মানে একমত পোষণ করে, শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তা নয়, দেশের নিরাপত্তার সাথে এটা সম্পৃক্ত। এবং বিডিআর বিদ্রোহে যারা মামলায় কারাগারে ছিলেন, আমি 5 বার কারাগারে ছিলাম এবং প্রত্যেকবারই বিডিআর সদস্যদের সাথে দেখা হয়েছে। এই সদস্যদের সাথে কথা বলে মনে হয়েছে যে বাংলাদেশ কতটা নিরাপত্তা ঝুঁকিতে আছে, কিভাবে এই বাংলাদেশকে এই ধরনের মেসাকারের শিকার করা হয়েছে, কতটা প্ল্যান্ড এবং পরিকল্পিতভাবে সুচারুরূপে তাদের বিন্দুমাত্র ক্ষতি ছাড়া এই কাজগুলো করে গিয়েছে, এটা চিন্তাও করা যায় না। সুতরাং এগুলোর ব্যাপারে মানে রাষ্ট্রের একটা সতর্কতা থাকা দরকার। সংসদেও কিন্তু এই কথা এসেছে যে এবার নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের বাজেটে কি পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে, এই এই খাতে মানে বাংলাদেশের নিরাপত্তার প্রস্তুতি কতটুকু আলোচনা হয়েছে, এই ইস্যুতে কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে। সেজন্যই আমি মনে করি কর্নেল অনিস সাহেব যে কথাগুলো বলেছেন, এটা মানে অনেকটাই প্রাসঙ্গিক। আরেকটা ইস্যু থাকতে পারে, সেটা হলো যে, এটা আমি জানি না এটা উনি মিন করেছেন কিনা, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী এখন নিরাপত্তার জায়গায় যে শিথিলতা দেখাচ্ছেন বলে বিভিন্ন গণমাধ্যমে আসছে, তার আহ, আশপাশে যারা সাধারণত নিরাপত্তা কর্মী সে দায়িত্ব পালন করেন, তাদের জায়গা থেকে এই প্রস্তুতির ব্যাপারেও তিনি হয়তো কথা বলতে থাকতে পারেন, যেহেতু এটা এখন বেশ আলোচিতই হচ্ছে, তিনি করছেন। এবং আমার কাছে মনে হয় এটা একটা ইস্যু হতে পারে আর কি।